সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ক্লাসে শুরু করার আগেই কিছু ইনফরমেশন তোমাদের দেওয়া অতীব জরুরি। কারণ আমরা পুরো বাংলা বইটি অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পুরো বইটি A to Z অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করছি আমাদের এই ভিডিওর প্লেলিস্টে। তো তোমরা যারা যারা প্রথম ভিডিওটি মিস করেছো তোমরা শুরু থেকে শুরু করো এবং শুরু থেকে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে শেষ করো। পড়া মনে না থাকলেও শুধু ভিডিওগুলো দেখো, যেগুলো বইতে দাগাইতে বলতেছি সেগুলো দাগাও। আশা করি তোমাদের 70 to 80% পড়াশোনা এখানেই হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয় ধ্বনির তত্ত্ব। আচ্ছা, এটি হলো আমাদের দ্বিতীয় অধ্যায় 2.1 বাকযন্ত্রের আলোচনা হবে আজকে। তো দেখো বাকযন্ত্র সম্পর্কে কি বলেছে। ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। আচ্ছা, তবে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ কাকে বলে আমরা এখানে অ্যান্সার পেলাম। ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ। আচ্ছা, সেকেন্ড লাইনে আমরা একটু দেখি। আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো বাকযন্ত্র হিসেবে পরিচিত। এগুলোর প্রধান কাজ হলো দুটি, শ্বাসকার্য পরিচালনা করা এবং দ্বিতীয় কাজটি হলো খাদ্য গ্রহণ করা। তাহলে বাকযন্ত্র অথবা বাক প্রত্যঙ্গের কাজ কি? দুটি, শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। আচ্ছা, যেসব লাইনগুলো আন্ডারলাইন করা রয়েছে আশা করছি তোমরা সেসব লাইনগুলো বইয়ে আন্ডারলাইন করে নেবেন। আচ্ছা, তারপর দেখো কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে। বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। তাহলে আমরা ধ্বনি উৎপাদন করি কিসের মাধ্যমে? বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। এর মধ্যে রয়েছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু ও গণনালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম বাকযন্ত্র কাকে বলে, বাকযন্ত্রের প্রধান কাজ কি কি, এবং কি বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি, এবং শিখলাম যে কি কি মিলে আমাদের পুরো একটি বাকযন্ত্র গঠিত। আমরা এই ছবিটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাকযন্ত্র কি কি নিয়ে গঠিত। বাকযন্ত্র কিন্তু নির্দিষ্ট কোনো একটি মানে অঙ্গ নিয়ে গঠিত নয়, পুরোপুরি যে দেখতেছো পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। দেখো তো বাকযন্ত্র কি কি নিয়ে গঠিত। শক্ত তালু, কোমল তালু, গলবিল, স্বরযন্ত্র, খাদ্যনালী এবং কি শ্বাসনালী, নাসিক্য গহ্বর, শ্বাসরন্ধ্র, ঠোঁট, জিভ, দাঁত, মুখ গহ্বর, চোয়াল, ফুসফুস, মধ্যচ্ছদা। আচ্ছা, এই সব কিছু নিয়ে যে একটা সিস্টেম গঠিত হয়েছে সেটাকে বলা হয় একত্রে বাকযন্ত্র। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি স্বরধ্বনি। যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, ভালোমতো লক্ষ্য করবা, কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হলো স্বরধ্বনি। তাহলে কি, যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনি কি কি তাহলে? সরিয়, সরেয়া, হস্যই, হস্য ইত্যাদি। আচ্ছা, দেখো তো কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়, যেমন আ, ই, এ, ও। এগুলো কি? এগুলো এক একটা স্বরধ্বনি। আচ্ছা, তারপরে দেখো 2.2 কি রয়েছে? স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণের তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলো হলো জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতি। এছাড়াও দেখো আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, তা হলো কোমল তালুর অবস্থা। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিকে কি দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি। 2.2.1 অধ্যায়ে আমরা কি দেখতে পারি? জিভের অবস্থা। এবার দেখো জিভের যে অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশগুলোকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে যথাক্রমে সম্মুখ, মধ্য, পশ্চাৎধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। দেখো সম্মুখ স্বরধ্বনি কাকে বলেছে? জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোই হলো সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, আমাদের এমসিকিউতে যদি আসে যে জিভের সামনের অংশগুলোর সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলা হয়, তাহলে আমরা সহজেই অ্যান্সার করতে পারবো, সেগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, সম্মুখ স্বরধ্বনি কোনগুলো তাহলে? হস্র ই, এ স্বর কি এ জাতীয় সম্মুখ স্বরধ্বনি। এবার দেখো মধ্য স্বরধ্বনি।
জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো কি হলো মধ্য স্বরধ্বনি। স্বরে আ স্বরধ্বনি কি এ শ্রেণীর। আচ্ছা, লাস্টে দেখো কি রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি। এই জাতীয় স্বরধ্বনিগুলো জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয়, যেমন স্বরীয়, হস্র উ এবং কি ও। তাহলে এগুলো কি, এগুলো হলো পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে দেখো জিভের উচ্চতা। জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে উচ্চ, নিম্ন, উচ্চ মধ্য ও নিম্ন মধ্য স্বরধ্বনি হিসাবে নির্দেশ করা হয়। দেখো ক নম্বর কি বলেছে, উচ্চ স্বরধ্বনি। এগুলো উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে, যেমন হস্র ই, হস্র উ। তারপরে দেখো খ নাম্বার নিম্ন স্বরধ্বনি। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে এসব স্বরধ্বনি উচ্চারিত হয়, যেমন কি স্বরে আ, এ, এ শ্রেণীর ধ্বনির কি দৃষ্টান্ত। 3 নাম্বার দেখো উচ্চ মধ্য স্বরধ্বনি। এই জাতীয় স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে, যেমন কি এ এবং ও। তারপরে দেখো লাস্টে কি বলেছে, নিম্ন মধ্য স্বরধ্বনি। এসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উচ্চ মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন স্বরধ্বনির থেকে উপরে ওঠে। আচ্ছা, এই হলো আমাদের জিভের উচ্চতা। এখন এগুলো কীভাবে পড়বো, দেখো এগুলো উচ্চারণের সময় কি বলছে, উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে। তাহলে কোশ্চেন কীভাবে আসতে পারে, কোন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে ওঠে? অ্যান্সার কী হবে, উচ্চ স্বরধ্বনি। তারপর দেখো তো কী বলছে, জিভ সবচেয়ে নিচে অবস্থান করে কোন স্বরধ্বনি উচ্চারিত হয়? অ্যান্সার কী হবে, নিম্ন স্বরধ্বনি। আচ্ছা, এইভাবে কোশ্চেন আসতে পারে সরি আচ্ছা, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে যে উচ্চ স্বরধ্বনি একটি উদাহরণ দাও। তাহলে কি উচ্চ স্বরধ্বনির উদাহরণ হস্র ই, হস্র উ ইত্যাদি ইত্যাদি ভাবে আমাদের এক্সামে কোশ্চেনগুলো আসতে পারে। সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণই নেই। ভিডিওটি বারবার দেখো এবং কি বইয়ে চোখ বুলাও এবং যা যা মার্ক করা রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, তোমরাও কি সেগুলো বইতে দাগিয়ে নাও। আশা করি তোমাদের প্রবলেম অনেকটাই সলভ হবে। এবারে লক্ষ্য করো ঠোঁটের অবস্থান। ঠোঁটের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে উচ্চারণের দু ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটি কি দেখো, ঠোঁট গলাকৃত অথবা কি অগলাকৃত অবস্থায় থাকতে পারে। তারপরে দেখো ঠোঁটের এইসব অবস্থান ভেদে স্বরধ্বনিগুলোকে গলাকৃত ও অগলাকৃত স্বরধ্বনি হিসাবে বিবেচনা করা হয়। তাহলে দেখো যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গলাকৃত হয় সেই স্বরধ্বনিগুলোকে বলা হয় কি গলাকৃত স্বরধ্বনি, যেমন কি স্বরি ও, ও এবং কি হস্র উ। আচ্ছা, তোমরা আমার সাথে এত উচ্চারণ করো তো, স্বরি ও, হস্র উ। দেখো তো ঠোঁটটি কি গলাকৃত হচ্ছে কি হচ্ছে না? নিশ্চয়ই ঠোঁটটি কি গলাকৃত হচ্ছে, তাই এগুলোকে কি বলা হয়, গলাকৃত স্বরধ্বনি। আচ্ছা, এবার যদি আমাদের এক্সামে আসে নিম্নের কোনটি গলাকৃত স্বরধ্বনি, তোমরা কি অ্যান্সার করতে পারবে না ইজিলি। তাহলে কি গলাকৃত স্বরধ্বনি হলো স্বরি ও এবং কি হস্র উ। তারপরে দেখো অন্যদিকে যেসব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোই হলো কি অগলাকৃত স্বরধ্বনি, যেমন কি হস্র ই, এ এবং কি এ। তাহলে এগুলো উচ্চারণের সময় কি ঠোঁট গলাকৃত আকৃতি হচ্ছে হচ্ছে না, তাহলে এগুলো কি অগলাকৃত স্বরধ্বনি। আচ্ছা, আশা করতেছি গলাকৃত স্বরধ্বনি এবং অগলাকৃত স্বরধ্বনি নিয়ে আর কোনো কনফিউশন ইন ফিউচারে আর হবে না। নেক্সটে লক্ষ্য করো হস্রস্বর এবং কি দীর্ঘ স্বর। আচ্ছা, এখানে হস্র বলতে বোঝাচ্ছে ছোট, দীর্ঘ বলতে তো আমরা সবাই জানি দীর্ঘ বলতে কি লম্বা অথবা বড়। দেখো কি বলেছে, বিশ্বের বহুল ভাষায় একই স্বরধ্বনি দুটি উপলব্ধি আছে। উচ্চারণকালে কিছু স্বরধ্বনি স্বল্পকাল স্থায়ী হয়, সে তুলনায় অন্যগুলো অধিক সময় স্থায়ী হয়। দীর্ঘস্বর উচ্চারণের সময় আরও দুটি দিক খেয়াল করতে হবে। এক নাম্বার দেখো, নিচের চোয়ালের মাংসপেশিতে চাপ বেশি পড়বে, মুখ দিয়ে হস্রস্বরের তুলনায় অধিক বাতাস বের হবে, স্বরের হস্র দীর্ঘ উচ্চারণ ভেদে দুটি কি ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন দেখো ইংরেজিতে বিট ও বিট শব্দের উচ্চারণ, প্রথম শব্দটিতে হস্র ই ধ্বনি হস্র আর দ্বিতীয় শব্দের হস্র ই ধ্বনি দীর্ঘ, এবং এই দুই স্বর উচ্চারণের কারণে ইংরেজিতে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে আমি তোমাদের বলি জিনিসটা কি হয়েছে, বিট এবং কি বিট। আচ্ছা, প্রথমে যখন আমরা উচ্চারণ করতেছি বিট, বিআইটি বিট, এখানে কি হস্র ই বয় হিসিয়াট্ট বিট। আচ্ছা দেখো এখানে হস্র এটা কি অল্প উচ্চারণ হচ্ছে, এবং পরে দেখো বিট বিইএটি, এখানে কি
হস্র এটা দীর্ঘ উচ্চারণ হচ্ছে। জাস্ট এতটুকুই তোমাদের এখানে বোঝানো হয়েছে। তারপর আবার দেখো, বাংলা ভাষায় সব স্বরই কি হস্র, কিন্তু আমাদের লিখিত ভাষায় কিছু দীর্ঘ বর্ণও রয়েছে। যেমন দেখো, আমরা লিখি নদী, তরী ইত্যাদি। এসব শব্দের স্বরের দীর্ঘ উচ্চারণ হয়তো করা যায়, কিন্তু তাতে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয় না। অর্থাৎ লিখিত ভাষায় যাই থাকুক, আমাদের সব স্বরই কি হস্র। তাহলে এখানে কি একটা এমসিকিউ অ্যান্সার পেয়ে গেলাম না? বাংলা ভাষায় সব স্বরই কোন স্বর? হস্র স্বর। আচ্ছা, এখান থেকে শুধু এতটুকু মনে রাখলেই হবে, বাদ বাকিগুলো কি একটু দেখে নিলেই তোমাদের আপাতত চলবে। এরপরে দেখো কোমল তালুর অবস্থান। দেখো কি বলেছে, মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে, আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। তাহলে আমরা কি শিখলাম আজকে? মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস শুধু কোন দিক দিয়ে বের হয়? শুধু মুখ দিয়ে বের হয়। আর অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়। দেখো কি বলেছে, জানা দরকার কিভাবে বাতাস কখনো মুখ এবং কখনো নাক ও মুখ দিয়ে একই সঙ্গে বের হয়। আমরা সকলেই জানি যে আমাদের মুখের উপর রয়েছে কি তালু। এটি দেখতে অনেকটা গম্বুজ আকৃতির। এই তালুর সামনের অংশ শক্ত, কিন্তু কি পেছনের অংশ নরম। বোঝাই যাচ্ছে যে শক্ত প্রত্যঙ্গ স্থির, তাছাড়া নড়াচড়া করতে পারে না। সে ক্ষমতা আছে কেবল কি নরম অংশের। অর্থাৎ কি আমাদের শুধু নরম তালুটাই কি নড়াচড়া করে, শক্ত তালু নড়াচড়া করে করে না। আচ্ছা দেখো কি বলেছে, নরম বলেই তালুর পিছনের অংশকে বলে কোমল তালু। এ তালুকে আমরা উপরে ওঠাতে পারি, আবার নিচে নামাতে পারি। মৌখিক স্বরধ্বনি উচ্চারণের সময় তা উপরে উঠে গিয়ে নাক দিয়ে বাতাস বেরোনোর পথ সম্পূর্ণ কি করে দেয়? বন্ধ করে দেয়। তারপর দেখো কি বলেছে, অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে যায়। এটি তখন কি এমন অবস্থায় থাকে যে বাতাস একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হতে পারে। এভাবে উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো অনুনাসিক স্বরধ্বনি। বাতাস বের হওয়ার এই দুই ধরন অনুসারে স্বরধ্বনিগুলোকে ভাগ করা হয়েছে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসেবে। আচ্ছা দেখো কি বলেছে, মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ হলে শব্দের অর্থ বদলে যাবে। আবার বাংলা মৌখিক স্বরধ্বনি কি 7টি এবং অনুনাসিক স্বরধ্বনিও 7টি। খুব বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবা, মৌখিক স্বরধ্বনি কি 7টি। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, নিচের সারণীটিতে মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনিগুলো উল্লেখ করা হলো। খুব 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 বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই মৌখিক স্বরগুলোর প্রত্যেকজনের, যারা যারা ভিডিওটি দেখছো, এই যে 7টি মৌখিক স্বরধ্বনি, এগুলো কি তোমাদের মুখস্থ থাকতে হবে। কারণ এমসিকিউতে খুব প্রায় আসে যে নিচের কোনটি মৌখিক স্বরধ্বনি। আচ্ছা দেখো তো মৌখিক স্বরধ্বনি কি কি? স্বরীয়, স্বরেয়া, হস্র, ই, এ, ও, হস্র, এ, এগুলো কি প্রত্যেকটাই মৌখিক কি স্বরধ্বনি। আচ্ছা তোমাদের আজকের কাজ এই এতটুকু অংশের মধ্যে কি কি দেখো, মৌখিক স্বরধ্বনি যে 7টি, এই 7টি মৌখিক স্বরধ্বনি ঠোঁটস্থ মুখস্থ করা। আজকের ক্লাসটি আমরা এখান পর্যন্ত রাখছি। পরে আমরা আরও পার্ট বাই পার্ট দ্বিতীয় অধ্যায় শেষ করব। একত্রে খুব বেশি বড় একটি ক্লাস নিব না, কারণ তোমাদের একটি মনোযোগের ব্যাপার রয়েছে। তবে সবার কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিও দেখার সাথে সাথে তোমরা কি সামনে বই রাখবা এবং কি বইয়ে দাগিয়ে নিবা যেগুলো ইম্পর্টেন্ট আমি বলছি, এবং কি যেসব দাগিয়ে দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটি লাইন বাই লাইন দাগিয়ে নিবা, এবং মনোযোগ সহকারে ভিডিও শোনার সাথে সাথেই কি বইও চোখ বুলিয়ে নেবা। এতে করে কি হবে, একদিকে তুমি যেমন শুনছো, অন্যদিকে তুমি কি বইও দেখছো। আচ্ছা তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আল্লাহ হাফিজ।